আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ থেকে 15 বছর আগে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল 2009 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে 25 ও 26 তারিখে, সেই বিডিআর বিদ্রোহ নিয়ে কিন্তু নানা ধরনের রহস্য বিভিন্ন সময় উচ্চারিত হয়েছে। কিন্তু তৎকালীন সরকারের কারণে, সরকারের সিদ্ধান্তের কারণে এই সমস্ত যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো ধামাচাপা পড়েছিল। এত বছর পরে আজ একটা প্রেস কনফারেন্সে সেই সময় যারা নিহত হয়েছিলেন, যে সমস্ত সেনা কর্মকর্তারা, তাদের কয়েকজনের সন্তান এবং পরিবার আজ একটা প্রেস কনফারেন্স করে নতুন কিছু কথা বললেন। এবং আগে থেকে কিন্তু উচ্চারিত হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং বিভিন্ন দলের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও নানা ধরনের বক্তব্য কিন্তু আসছিল। এবং সেখানে তৎকালীন যারা সরকার ছিলেন, সেই সরকারের এমপি ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আত্মীয়, তারপরে শেখ সেলিম, এদের সম্পৃক্ততার কথা বারবার বিভিন্নভাবে উচ্চারিত হয়েছে। কিন্তু তারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে সেই আলোচনাগুলো খুব একটা জোরালো হতে পারেনি। এতদিন পর সেই বিদ্রোহে বিডিআরের সেই সময় যিনি নিহত হয়েছিলেন, তৎকালীন বিডিআরের প্রধান ছিলেন, যিনি ডিজি ছিলেন, মেজর জেনারেল শাকিল আহমেদ, তার পুত্র রাকিন আহমেদ ভূঁইয়া, উনি সরাসরি এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করেছেন শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, এদের নাম বলেছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে আরেকটা রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র জড়িত এবং তাদের সঙ্গে সহযোগিতায় এই লোকগুলি ছিল। এই যে নামগুলি উচ্চারণ করলাম তারা ছিলেন। একদম অভিযোগের তীরটা কিন্তু একদম তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে। এবং এটা করতে যেয়ে তিনি বেশ কয়েকটা ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সেই সময় এই হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পর যে আর্মিদের যে আলোচনা হয়েছিল, যে আলোচনায় শেখ হাসিনা উপস্থিত ছিলেন, সেখানে অনেক আর্মিরা কিন্তু নানা ধরনের বক্তব্য দিয়েছিলেন। এবং এখানে যে সমস্ত ঘাটতি ছিল, সেনাবাহিনীর পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া যেত কিন্তু তারা নেয়নি, সে সমস্ত বিষয়ে যারা সরাসরি উচ্চারণ করেছিলেন, সেই প্রতিবাদকারী সামরিক কর্মকর্তাদের অনেকেরই কিন্তু জেল হয়েছে, চাকরিচ্যুতি ঘটেছে। সেই ধরনের ঘটনাও কিন্তু এই রাকিন সাহেব উল্লেখ করেছেন। এখানে আরেকটা বিষয় বলা দরকার, সেটা হলো এই হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর সরকার কিন্তু একাধিক তদন্ত কমিটি করেছিলেন। একটা তদন্ত কমিটি হয়েছিল তৎকালীন বিডিআরের অভ্যন্তর থেকে, তাদের প্রাতিষ্ঠানিক তদন্ত কমিটি, আরেকটা ছিল বাইরের, এটা বিচার বিভাগীয়। তো বিডিআরের যে তদন্ত কমিটিটা ছিল, সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সেই সময়ে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে তদন্তটা পরিচালনা করেছিলেন। সেই তদন্ত রিপোর্টটা এই প্রেস কনফারেন্সে যারা করেছেন, এই নিহত সেনা কর্মকর্তাদের সন্তানরা, তারা বলেছেন সেই তদন্ত রিপোর্টটা নাকি 3 দফা সংশোধনের পর মিডিয়ার কাছে দেওয়া হয়েছিল। তাদের দাবি, এই সন্তানদের দাবি, যে মূল যে তদন্ত যে রিপোর্টটা ছিল, যেটা নাকি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব করেছিলেন, সেই মূল তদন্ত রিপোর্টটা প্রকাশ করা হোক এবং সেটা পাবলিক করা হোক। এখানে আপনারা মনে করতে পারবেন যে এই যে জাহাঙ্গীর আলমের কথা বলা হচ্ছে, যিনি সেই সময় তদন্ত কমিটির প্রধান ছিলেন, সেই জাহাঙ্গীর আলম সাহেবই কিন্তু বর্তমানে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। তো এখন যদি সরকার চায়, তাহলে এটা কিন্তু খুব সহজেই সরকার এবং এটা প্রকাশ করতে পারে। এবং তাদের বক্তব্যটা হলো আমাদেরও বক্তব্য, আমরা সাধারণ মানুষ এটা জানতে চাই যে আসলেই সেই ঘটনায় কারা দায়ী ছিলেন, এই ষড়যন্ত্রের পেছনে কারা ছিলেন। এই যে জেনারেল শাকিলের পুত্র দাবি করলেন যে এই ঘটনার পেছনে শেখ হাসিনা ছিলেন, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ছিলেন এবং তার ভাই, তার ফুফাতো ভাই শেখ সেলিম ছিলেন, ফুফাতো ভাইয়ের ছেলে শেখ ফজলে নূর তাপস ছিলেন। এই যে অভিযোগগুলো এসেছে, এই যে নামগুলো এসেছে, ওই তদন্ত রিপোর্টটা পেলে হয়তো আমরা জানতে পারবো আসলে এই অভিযোগটা কতটুকু সত্য আর কতটুকু অনুমান ভিত্তিক। দেশের মানুষ কিন্তু জানতে চাইতেই পারে, কারণ এটা একটা বড় ঘটনা। এই ঘটনায় পৃথিবীর ইতিহাসে কখনো এরকম দেখা যায়নি
যে একটা বিডিআরের একটা মাত্র বিদ্রোহের ঘটনা, বিডিআরের শীর্ষ পর্যায়ের 57 জন কর্মকর্তা, 57 জন অফিসারের মৃত্যু ঘটবে, বিডিআরের প্রধানের মৃত্যু ঘটবে, বিভিন্ন স্তরের মানে সিনিয়র অফিসারদের মৃত্যু ঘটবে, এটা কিন্তু মানা যায় না। এখানে আরেকটা কথা বলা দরকার যে ওই ঘটনার পর যারা মারা গিয়েছিলেন যে সমস্ত আর্মি অফিসাররা, তাদেরকে কিন্তু সেই সময় সরকার মানে শেখ হাসিনা সরকার অনেক কিছু নানা ধরনের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেছেন। কাউকে বাড়ি দিয়েছেন, কাউকে ফ্ল্যাট দিয়েছেন, কাউকে চাকরি দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। কিন্তু সেই দেওয়াটা কি আসলে তাদের জীবনের যা গিয়েছে তার চেয়েও মানে তার সমমূল্যের? এই প্রসঙ্গেও এই প্রেস কনফারেন্সে একজন কর্নেল কুদরত ইলাহির স্ত্রী লবি রহমান উনি এখানে ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি এই কথাটা জবাবও দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা তো, অনেকে হয়তো বলবেন যে এতদিন পরে আমরা এখানে কেন, আমরা তো অনেক কিছু পেয়েছি। কিন্তু তিনি বলেছেন যে আমরা কিন্তু আসলে এইগুলি চাইনি। গত 15 বছরে আমরা আসলে কেবল বিচারটাই চেয়েছি, কিন্তু বিচার পাইনি। যখনই বিচারের দাবি নিয়ে গিয়েছি তখনই তারা প্রশ্ন করেছে কী কী পেয়েছেন আপনারা, আপনারা তো অনেক কিছু পেয়েছেন, আর কি চান? উনি কিন্তু ওই কথাটাই বলেছেন যে ইচ্ছে হয় সব ফেরত দেই, আমার স্বামী কর্নেল কুদরত ইলাহিকে ফিরিয়ে দিন আপনারা, আমার এত কিছু লাগবে না। একটা মানুষের, একটা ফ্যামিলির জন্য এটাই কিন্তু মূল আসলে চাহিদা। সে তার পরিবারের সদস্যটাকে ফেরত চায়, তারা এই সমস্ত পার্থিব সম্পদ চায় না। তো যখনই তারা দাবি করেছে হত্যার বিচারে, তখন তাদের এই সমস্ত বলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এতদিন পর তারা যখন দাবিটা করছেন, আমি আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে একটা মানে প্রয়োজনীয় পদক্ষেপটা তারা গ্রহণ করবেন। এবং তাদের যেটা দাবি যে কর্নেল জেনারেল জাহাঙ্গীরের করা যে তদন্ত রিপোর্ট, প্রথম যে রিপোর্টটা, মূল যে রিপোর্টটা, সেই রিপোর্টটা যাতে তারা বাইরে নিয়ে আসে, তাহলে আমরা জানতে পারবো যে আসলেই তাদের যে অভিযোগ এটা সত্য কিনা। যে কথাটা শাকিল আহমেদের ছেলে রাকিন বলেছেন, তার ভাষায় আমি আপনাদের পড়ে শোনাই যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা নাই যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী অন্য একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে রাজধানীতে 57 সেনা অফিসারকে হত্যা করে। এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ। আসলে কি স্বৈরাচারী যে সরকার ছিল, যে সরকার বিদায় হলো দেশ থেকে, আসলে কি সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন? থাকলে কেন ছিলেন? কেন উনি সেই ষড়যন্ত্রে লিপ্ত হলেন? এই সমস্ত প্রশ্নের কিন্তু জবাব দরকার। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।